দুটি ফর্মের জেরে এই রাঙাপানিতে রেল দুর্ঘটনা, একই সঙ্গে দুটি ফর্ম। এই দুটি ফর্মের জেরে কেন বলা হচ্ছে রাঙাপানিতে দুর্ঘটনা? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কেন বলা হচ্ছে দুটি ফর্ম, যেটা সিগন্যাল খারাপ থাকলে পরে যে ফর্ম দেওয়া হয় সেই ফর্মের জেরে দুর্ঘটনা? প্রথমত হচ্ছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে যে অ্যাক্সিডেন্ট ডিটেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট ডিটেল রিপোর্টে উত্তর পূর্ব সীমান্ত রেলই উল্লেখ করেছে যে সেদিনকে দুই ট্রেনের চালকের হাতেই যে দুটি করে ফর্ম দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি অবশ্যই TA912 রয়েছে, যার কথা আমরা গত কয়েকদিন ধরে বলছি। এর পাশাপাশি T369 3B দেওয়া হয়েছিল। যারা ট্রেন পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা বলছেন এটিতে অটোমেটিক সিগন্যালের মধ্যে জায়গা, এখানে সিগন্যাল সিস্টেম বিকল হলেও জায়গাটি তার অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা থেকে বদল হচ্ছে না। এই জায়গাতে ট্রেন পরিচালনা করার জন্য পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট বা PLCT দেওয়া হচ্ছে। কিন্তু এর সাথে কেন T369 3B দেওয়া হলো, যেটা অ্যাবসলিউট ব্লক সিস্টেমে দেওয়ার কথা রয়েছে? এর ফলে যে অসুবিধার কথা তারা বলছেন তাতে দুটো বিষয় একটু বুঝিয়ে বা তোমাকে দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে। এই হচ্ছে দুর্ঘটনার স্থল এবং তুমি সামনেই দেখতে পাচ্ছ একটা মস্ত বড় বাঁক এখানে রয়েছে। এই বাঁক থেকে অনেকটা দূরে যে লেভেল ক্রসিং এর যে জায়গা, সেই জায়গাতে হচ্ছে পণ্যবাহী ট্রেনটি যদি থাকে তাহলে তার পক্ষে দেখার সম্ভব নয়। এই বাঁক পেরোনোর পর এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে এবং যে T369 3B ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্ম অনুযায়ী মালগাড়ির চালকের কাছে কার্যত বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকের কাছেও কার্যত রেলের স্টেশন মাস্টারই নথি তুলে দিয়েছিলেন যে সামনে অ্যাবসলিউট ব্লক নেওয়া আছে, অর্থাৎ রাঙাপানি স্টেশনের পরে চটেরা স্টেশন, আপনি আপনার গতিতে ট্রেন চলে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে সামনে বাঁক পেরোনোর পর যে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা কোথাও বোঝার ক্ষেত্রে বোধহয় অসুবিধা হয়েছে। ফলে এই ফর্মের কথাও আজকে বারবার জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উঠে আসছে এবং সেই কারণেই বলা হচ্ছে যে সমন্বয়ের যে অভাব সেটা ভীষণ রকম ভাবে প্রকট হয়ে উঠেছে। এই দুর্ঘটনা তদন্ত করতে নেবে। বেশ, এবার চলে যাব একটা দুর্ঘটনার পর আরেকটা দুর্ঘটনা। বাঙালির আবেগ হলং বাংলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল গত পরশুদিন। সেই ছবি দেখাবো। হলং বাংলো ইতিমধ্যেই সিট গঠন হচ্ছে। দেখুন, এই হলং বাংলো পুড়ে ছাই, দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়েছিল জলদাপাড়ার হলং বাংলো। সেই হলং বাংলো তদন্তে, আগুনের তদন্তে সিট গঠন করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, ফালাকাটা থানায় জলদাপাড়া রেঞ্জের অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে। হলং বাংলোয় তদন্তের, আগুনের তদন্তে তৈরি হচ্ছে সিট। আজ ঘটনাস্থলে ফরেনসিক টিম, আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাসদা। তার আগে এলাকায় সরেজমিনে বন দপ্তরের কর্তারা। কিন্তু এত বড় আগুন লাগলো কি করে? এই রকম একটা ঐতিহ্য পুড়ে ছাই হয়ে গেল কি করে? এই প্রশ্নই তো বারবার উঠছে। চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থর কাছে এটাই জানতে চাইবো যে কিভাবে, কেন আগুন লাগলো। এখনো পর্যন্ত তদন্ত চলছে ঠিকই, কিন্তু প্রাথমিকভাবে কোনো অনুমান? প্রাথমিকভাবে বনকর্তাদের কিন্তু যে প্রথম দিন থেকে যে বিবৃতি তারা দিয়েছে, আজও কিন্তু বন দপ্তরের শীর্ষ কর্তা দেবল রায়, তিনি তদন্তে এসেছিলেন কলকাতা থেকে। তিনিও জানিয়ে গেলেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মূলত এই যে ঐতিহ্যশালী যে বনবাংলো, হলং বনবাংলো, তার দুটো মেন সুইচ, একটি মেন সুইচে গিজার এবং AC লাইন রয়েছে, সেই মেন সুইচটা অফ ছিল, তবে অন্য মেন সুইচটা কিন্তু অন ছিল। কেননা হয়তো পর্যটক শূন্য ছিল এই সময় বনবাংলো, কিন্তু তার করিডোরে আলো জ্বালানোর জন্য একটি সুইচ অন করা ছিল। তবে যে প্রশ্নটা, অভিযোগটা বারবার করে আসছিল, হয়তো বা কেউ ভিতরে ছিল, যেহেতু এখন জঙ্গল বন্ধ, হয়তো বা কেউ ভেতরে ছিল, তার থেকে হয়তো এই AC ব্লাস্ট হয়েছে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সব তথ্য কিন্তু, অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন। তারা কথা বলেছেন, CCTV ফুটেজ দেখেছেন। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কারো গাফিলতির সামনে আসেনি। সেদিন ওই ঘটনার দিন কিন্তু এই যে জলদাপাড়া দুটো রেঞ্জের দুজন রেঞ্জার, তারা ডিউটি সেরে তারা ওই সময় সন্ধ্যাবেলায়, রাতের বেলা তারা এসেছিলেন, তারা বাইরেই ছিলেন, বনবাংলোর ঠিক বাইরেই তারা বসেছিলেন। সেই যখন আগুন লাগে আচমকা, এতটাই তীব্রতা হয় যে দুটি দরজায় কিন্তু বন্ধ ছিল, দুটো গেট বন্ধ ছিল। প্রথম গেটটা খুলতে পারলো, দ্বিতীয় গেটের তালা কিন্তু খুলতে পারেনি এবং তা ভেঙেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু এতটাই তীব্রতা ছিল যে আগুনের, দ্রুত কিন্তু এই কাঠের বাংলো পুড়ে ছারখার হয়ে যায়। একেবারে ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর আগুন, শর্ট সার্কিট থেকেই আগুন বলা হচ্ছে। এই বনবাংলো, এই হলং বাংলো, এটি সম্পূর্ণ কাঠের তৈরি বলেই আরো বেশি আগুনের তীব্রতা। কি বললেন প্রধান মুখ্য বনপাল দেবল রায়, দেখুন।
ওয়ার্কিং হাইপোথেসিস যা আছে সেটা শর্ট সার্কিটই। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো। তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না, আগুন ধরা পড়ে এবং 2 রেঞ্জ অফিসার যখন ওপরে ওঠেন তখন তাদেরকে প্রথম ঘরটা মেন গেটটাকে চাবি দিয়ে খুলতে হয় এবং দ্বিতীয় ঘরের তাড়াহুড়োতে চাবি খুলতে পারেননি, ওটাকে ভেঙে ঢুকেছিলেন। কাজে ভেতরে কেউ থাকলে বাইরে থেকে লক করা থাকতে পারতো না। আগুন যদি মানুষকেও ইচ্ছে করে লাগাতো তাহলে নিচের তলায় আগুনটা লাগতো। এটা লেগেছে টপ ফ্লোরে। এসির কম্প্রেসারের মধ্যে একটা গ্যাস থাকে, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলে। যখন প্রচন্ড হিট হয়ে যায় তখন ওটা বাস্ট করে এবং ওই গ্যাসটা নিজেই খুব কম্বাসেবল, ওটা ব্লু ফ্লেমে জ্বলতে শুরু করে। ওটা আমাদের স্টাফেদের সামনেই হয়েছিল। ঘরটা বন্ধ ছিল, ধোঁয়াটা দেখা এবং ধোঁয়াটা স্প্রেড করার মাঝে সময়টা খুব কম পাওয়া গেছিল। এত বেশি ধোঁয়া জন্মে গেছিল যে ওনারা নিজেরা 2টো ফায়ার এক্সটিংগুইশার এমটি করে ওটা কিছু করতে পারেননি। এখনো পর্যন্ত কোনো গাফিলতি আমাদের নজরে আসেনি। এলে নিশ্চয়ই আপনাদের জানাবো এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হলং বাংলো দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গিয়ে কি থাকলো পরের দিন সকালে? কিছু কাঠ, একটা ঐতিহ্য মাটির সঙ্গে মিশে গিয়ে শুধু কাঠের ছবি সকালবেলা। কয়েক টুকরো কাঠ পড়ে আছে, কিছু খাম্বা। আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে, কারণ আজকে গিয়েছিলেন মনোজ টিগ্গা, সাংসদ মনোজ টিগ্গা। তাকে বাধা দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, সাংসদকে বাধা কেন? কেন অভিযোগ উঠছে বাধা দেওয়ার? দেখো, এই সময় কিন্তু 16 জুন থেকে একদম 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় উত্তরবঙ্গের সব জঙ্গলই কিন্তু বন্ধ থাকবে। এটা কিন্তু মানে এই বছর প্রথম নয়, এটা ধারাবাহিকভাবে চলে আসছে। এই সময় বন্ধ থাকে জঙ্গল, সেই জঙ্গল বন্ধ থাকার কারণে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং একমাত্র যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে, একমাত্র বনকর্তারা, বনকর্মীরাই যারা এর দায়িত্বে থাকে, দেখভাল করে, তারাই একমাত্র ঢুকতে পারবে এখানে। এমনকি আমাদেরও কিন্তু ঘটনার পরে আমাদেরও কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আজ মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের সাংসদ, তিনি যখন আসেন তার আগে তিনি বনকর্তাদের সঙ্গে কথা বলেন, অনুমতি তাকে দেওয়া হয়নি, তবুও তিনি আসেন। তাকে প্রথমে কিন্তু গেটে আটকে দেয়, যে গার্ড রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছে বন দপ্তরে, আটকে দেওয়া হয়। কেননা এই সময় যেহেতু জঙ্গল বন্ধ, কাউকে এখানে ঢুকতে দেওয়া না। কিন্তু মনোজ টিগ্গা যেটা অভিযোগ, যে তিনি এখানকার জনপ্রতিনিধি, তারও এখানে তার ঢোকার এখতিয়ার আছে, সেই জন্য তিনি এসছেন। একটা কাঠের বাংলো, যাই হোক, বাধা পেয়ে আসলে রাজনীতি ঢুকে গেল এই হলং বাংলো অগ্নিকাণ্ডে। কারণ মনোজ টিগ্গার অভিযোগ অন্তর্ঘাত আছে, ষড়যন্ত্র আছে, তাই ঢুকতে দেওয়া হয়নি। লাটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেচে দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে, তারা নিজের মতন তৈরি করে, যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে। সেই দিনকে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে। কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, অনেক এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়াচ্ছে যে আসলে কি এখানে কংক্রিটের বিল্ডিং তৈরি হবে, সেই কারণেই আগুন। বিজেপিও একই অভিযোগ করতে শুরু করে দিল। আসলে সমস্যা হচ্ছে বিজেপির প্রতীকে যেটা জনপ্রতিনিধিরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে এবং সমস্ত সম্পত্তিকেই তারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করে। সেই কারণে যেখানে জঙ্গলে এখন সবার প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র বনকর্মী এবং বনরক্ষীরা ছাড়া, সেখানে তিনি বিজেপির জনপ্রতিনিধি বলে আইনের ঊর্ধ্বে উঠে গায়ের জোরে তিনি সেখানে ঢুকবেন। যারা সমস্ত দেশের স্বশাসিত সংস্থাকে বিক্রি করে দেয়, যারা দেশের সমস্ত প্রফিট মেকিং সংস্থাকে বিক্রি করে দেয়, যারা দেশের সম্পত্তিকে বেচে দেয়, হাজার হাজার কোটি টাকা যারা আর্থিক দুর্নীতিতে ডুবে রয়েছে, তারা এই ধরনের কথা বলছে। আসলে সমস্যাটা হচ্ছে বিজেপি যে কোনো ঘটনাতেই শকুনের রাজনীতি করে। বেশ, কোনো মৃত্যু হলে সেটা নিয়ে শকুনের রাজনীতি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো আগুনে পুড়ে গেছে, যেখানে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, সেখানেও তারা সস্তার রাজনীতি করতে চলে গেছে। ধন্যবাদ।